গত কয়েক ঘন্টায় যা ঘটে গেছে তা বিশ্বাস করা কঠিন। লন্ডনের বুকে ইরানি দূতাবাসের সামনে যে দৃশ্য তৈরি হয়েছে সেটা দেখলে মনে হবে কোনো হলিউড সিনেমার সেট, কিন্তু না, এটা বাস্তব, ভয়ঙ্কর রকমের বাস্তব। যুক্তরাজ্য সরকার একটি সার্বভৌম রাষ্ট্রের দূতাবাসকে কার্যত অরক্ষিত রেখে দিয়েছে। সেখানে কোনো নিরাপত্তা বলয় নেই। কথিত প্রতিবাদকারীরা দূতাবাস ভবনে প্রবেশ করছে। ইরানের জাতীয় পতাকা নামিয়ে সেখানে উড়িয়ে দেওয়া হয়েছে পুরনো রাজতান্ত্রিক শাসনের পতাকা, মোহাম্মদ রেজা পহলভির আমলের সেই পতাকা, যা 4 দশক আগে ইসলামী বিপ্লবের পর অতীত হয়ে গিয়েছিল। পশ্চিমা বিশ্ব যেন একসাথে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এবার ইরানকে শেষ করতেই হবে। তেহরানের রাস্তায় এখন আগুন জ্বলছে, মসজিদে অগ্নিসংযোগের খবর আসছে, সরকারি ভবনগুলোতে হামলা হচ্ছে। প্রতিবাদকারীদের হাতে অস্ত্র, তারা সাধারণ বিক্ষোভকারী নয়। তাদের হাতে যে রাইফেলগুলো দেখা যাচ্ছে সেগুলো মার্কিন সামরিক বাহিনীর স্ট্যান্ডার্ড ইস্যু। কিভাবে এগুলো তাদের হাতে এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পৌঁছে যেতে হয় সিআইএ এবং মোসাদের দরজায়। ওয়াশিংটন থেকে এমন একটি হুমকি এসেছে যা শুনলে গা শিউরে ওঠে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন, ইরান যদি এই প্রতিবাদকারীদের উপর বল প্রয়োগ করে তাহলে যুক্তরাষ্ট্র পূর্ণ মাত্রায় সামরিক আক্রমণ চালাবে। বাসিদ বাহিনী বা আইআরজিসি যদি বিক্ষোভ দমনে নামে তাহলে ইরানের মাটিতে মার্কিন বোমা পড়বে। এটা কোনো সাধারণ কূটনৈতিক চাপ নয়, এটা সরাসরি যুদ্ধের হুমকি। গত রাতে হোয়াইট হাউসে একের পর এক জরুরি বৈঠক হয়েছে। ট্রাম্প তার শীর্ষ সামরিক কমান্ডারদের সাথে বসেছেন। ইসরায়েলের সাথে সরাসরি যোগাযোগ হয়েছে বেশ কয়েকবার। কয়েকটি আক্রমণ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে B-1 ল্যান্সার বোমারু বিমান। এগুলো সাধারণ যুদ্ধ বিমান নয়, এগুলো কৌশলগত বোমা বহনকারী বিমান, যা পারমাণবিক হামলার জন্য ব্যবহার করা যায়। সামরিক বিশ্লেষক জ্যান কিং যখন এই পরিস্থিতি বিশ্লেষণ করেছিলেন তখন তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট ছিল। তিনি বলেছেন, গত 1 বছরে ট্রাম্প যা করেছেন তা দেখলে তার এই হুমকিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছেন তিনি, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেশ ছাড়া করেছেন। এই মানুষ যখন কিছু করার হুমকি দেয় তখন সেটা করেন। এটা কোনো রাজনৈতিক বক্তৃতা নয়, এটা জেনুইন থ্রেট। কিন্তু তেহরান কি পিছু হটবে? উত্তর হলো না। আইআরজিসি এবং ইরানের সর্বোচ্চ নেতা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে দেশের সার্বভৌম রক্ষায় যা করা দরকার তাই করা হবে। ওয়াশিংটনের হুমকি তাদের কাছে গুরুত্বহীন। ট্রাম্প আক্রমণ করুক বা না করুক, ইরান তার অভ্যন্তরীণ শত্রুদের মোকাবেলা করবেই। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তেহরান এবং আশেপাশের সকল শহর থেকে এই কথিত বিক্ষোভকারীদের ক্লিয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাতের ঘটনা প্রবাহ ছিল রীতিমতো ভয়াবহ। আইআরজিসির প্রধান দপ্তরে সরাসরি হামলা হয়েছে। কথিত প্রতিবাদকারীরা সেই দপ্তরে ঢোকার চেষ্টা করেছে। তীব্র গুলির বিনিময় হয়েছে। আইআরজিসির অন্তত 2 থেকে 3 জন সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কয়েকটি কমান্ড সেন্টার দখলের চেষ্টা করা হয়েছে। এগুলো কি সাধারণ রাস্তার বিক্ষোভকারীদের কাজ? কোনোভাবেই না। এগুলো পরিকল্পিত সামরিক অপারেশন। যারা এই হামলা চালাচ্ছে তারা প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের হাতে উন্নত অস্ত্র, তাদের কোঅর্ডিনেশন দেখলে বোঝা যায় পেশাদার গোয়েন্দা সংস্থার হাত এখানে রয়েছে। এই পরিস্থিতিতে ইরান তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি বের করেছে, বাসিজ বাহিনী। এই বাহিনীর কথা হয়তো অনেকেই শোনেননি, কিন্তু ইরানের প্রতিটি ঘরে ঘরে এই বাহিনীর সদস্য রয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই বাহিনীর অংশ। এরা সাধারণ মানুষ যারা ইসলামী বিপ্লব রক্ষার শপথ নিয়েছে। প্রতিটি পরিবার থেকে সদস্য এই বাহিনীতে যোগ দিয়েছে। এরা আইআরজিসির অংশ নয়, এরা সাধারণ নাগরিক, কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত এবং সশস্ত্র। গতকাল রাতে যা ঘটেছে তা ইতিহাসে লেখা থাকবে। তেহরান এবং অন্যান্য বড় শহরে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সম্পূর্ণ অন্ধকার নেমে এসেছে, আর সেই অন্ধকারে শুরু হয়েছে অপারেশন। আইআরজিসি এবং বাসিজ বাহিনী একযোগে বেরিয়ে পড়েছে। যারা রাস্তায় সশস্ত্র অবস্থায় ছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে। অন্ধকারে কি ঘটেছে তার পুরো চিত্র এখনো স্পষ্ট নয়, তবে ভোরের আলো ফোটার আগেই বেশ কয়েকটি বড় শহর সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে এসেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানের সরকার কাঠামো বোঝা দরকার এই মুহূর্তে। এটা সাধারণ কোনো রাষ্ট্র ব্যবস্থা নয়। আয়াতুল্লাহ খামেনির হাতে চূড়ান্ত ক্ষমতা থাকলেও পুরো প্রশাসন ভাগ করা হয়েছে। প্রতিটি শহরে, প্রতিটি অঞ্চলে ধর্মীয় নেতারা এই শক্তি কাঠামোর অংশ। এরা কেউ বিচ্ছিন্ন নয়। যখন এই ধরনের সংকট আসে তখন সবাই এক হয়ে যায়। ভেনেজুয়েলা বা পাকিস্তানের মতো এটা একক শক্তির উপর নির্ভরশীল কোনো সরকার নয় যে চাইলেই উৎখাত করে দেওয়া যায়। তবে ইরানের ধর্মীয় নেতারা একটি বিষয় নিয়ে চিন্তিত ছিলেন। সাধারণ মানুষ যারা বিদেশি প্রপাগান্ডায় প্রভাবিত
প্ররোচিত হয়ে রাস্তায় নেমেছে, তাদের ক্ষতি তারা চান না। এরা তাদেরই মানুষ। এ কারণেই প্রথম দফায় খুব শক্তিশালী প্রতিরোধ করা হয়নি, সময় দেওয়া হয়েছিল। কিন্তু যখন সশস্ত্র হামলা শুরু হলো তখন আর অপেক্ষা করার সুযোগ ছিল না। এখন ছোট ছোট শহর থেকেও ধর্মীয় নেতারা তাদের সমর্থকদের নিয়ে মাঠে নেমেছেন। এটা শুধু সামরিক অভিযান নয়, এটা জনগণের প্রতিরোধ। যুক্তরাজ্যের নিরাপত্তা মন্ত্রী এক বিবৃতিতে যা বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, এটাই শেষ খেলা। ইরানের বর্তমান সরকারকে উৎখাত করার এই সুযোগ আর আসবে না। আগামী 20 থেকে 30 বছরেও এমন সুযোগ পাওয়া যাবে কিনা সন্দেহ। তাই এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এই কথাগুলো কোনো গোপন বৈঠকে বলা হয়নি, প্রকাশ্যে বলা হয়েছে। পশ্চিমা বিশ্ব তাদের উদ্দেশ্য আর লুকিয়ে রাখছে না। শুধু সিআইএ বা মোসাদ নয়, পুরো পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে বলে জানা যাচ্ছে। তাদের যত ধরনের সক্ষমতা রয়েছে সবকিছু ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। অর্থ থেকে শুরু করে অস্ত্র সরবরাহ থেকে শুরু করে তথ্য যুদ্ধ সবকিছু। সোশ্যাল মিডিয়ায় ইরান বিরোধী প্রচারণা তুঙ্গে, বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। মানুষের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরানের মিত্ররা কোথায়? চীন এবং রাশিয়া এই মুহূর্তে কি করছে? তাদের গোয়েন্দা সংস্থাগুলো কি ইরানকে সাহায্য করছে? লজিস্টিক সাপোর্ট কতটুকু আসছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়। মস্কো এবং বেইজিং থেকে সতর্ক বিবৃতি এসেছে, কিন্তু মাঠে তাদের উপস্থিতি কতটুকু সেটা এখনো পরিষ্কার নয়। আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান কি তার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে, নাকি বিশৃঙ্খলা আরো বাড়বে? ট্রাম্প কি সত্যি হামলা করবেন, নাকি এটা শুধু চাপ প্রয়োগের কৌশল? ইসরায়েল কি একাই কিছু করবে, নাকি আমেরিকার জন্য অপেক্ষা করবে? এই সব প্রশ্নের উত্তর আগামী কিছু দিনের মধ্যেই পাওয়া যাবে। তবে একটা বিষয় স্পষ্ট, ইরান এত সহজে হার মানার দেশ নয়। 4 দশক ধরে এই দেশ পশ্চিমা চাপ সহ্য করে টিকে আছে। ইরাক ইরান যুদ্ধে 8 বছর লড়েছে, অর্থনৈতিক অবরোধ সহ্য করেছে। এই দেশের মানুষের মধ্যে একটা প্রতিরোধের মনোভাব রয়েছে যা বাইরে থেকে বোঝা কঠিন। পশ্চিমা বিশ্ব হয়তো ভাবছে এটাই শেষ যুদ্ধ, কিন্তু তেহরান ভাবছে এটাই শেষ পরীক্ষা, যে পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। জাতিসংঘ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইউরোপীয় দেশগুলো মুখে সংযম রাখার কথা বলছে, কিন্তু তাদের গোয়েন্দা সংস্থাগুলো অন্য কাজে ব্যস্ত। এই দ্বিচারিতা নতুন কিছু নয়। মধ্যপ্রাচ্য সবসময় এই দ্বিচারিতার শিকার হয়। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ইরানে পূর্ণমাত্রায় মার্কিন হামলা হলে পুরো অঞ্চল অস্থির হয়ে পড়বে। হিজবুল্লাহ এবং অন্যত্র মিত্র গোষ্ঠীগুলো চুপ করে বসে থাকবে না। ইসরায়েলে হামলা হতে পারে, উপসাগরীয় দেশগুলো তেল স্থাপনায় ঝুঁকি পড়বে, বিশ্ব অর্থনীতিতে ধাক্কা লাগবে। এইসব বিবেচনায় নিলে বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল। তেহরানের রাস্তায় এখনো উত্তেজনা বিরাজ করছে। কিছু কিছু এলাকায় এখনো সংঘর্ষ চলছে, কিন্তু বড় শহরগুলোতে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে খবর পাওয়া যাচ্ছে। আইআরজিসির ডেডলাইন শেষ হতে এখনো সময় আছে। সেই সময়ের মধ্যে কি ঘটে সেটাই দেখার বিষয়। একটা বিষয় নিশ্চিত, আগামী কয়েকদিন বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের ভাগ্য শুধু ইরানের হাতেই নেই। বিশ্বের বড় শক্তিগুলোর দাবার গুটি হিসেবে এই দেশটি আবারও মঞ্চে এসেছে। কে জিতবে, কে হারবে সেটা সময় বলে দেবে। তবে এই খেলায় যে রক্ত ঝরবে সেটা নিশ্চিত, আর সেই রক্ত সাধারণ মানুষের।